সাক্ষী ছিল রিয়াল মাদ্রিদ। নিউ ক্যাম্পে বার্সেলোনা জিতল স্প্যানিশ লিগ। ভিএআরে মীমাংসা প্রিমিয়ার লিগ, উত্তেজনায় ঠাসা। নেইমারের গোল, লিওনেল স্কালোনির দল, চলছে বিশ্বকাপের ক্ষণগণনা। শনি রবির ফুটবল শেষে সোমবারে আপনাকে আমন্ত্রণ পাঁচ মিশালিতে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 হান্সি ফ্লিক, 2 রিয়াল মাদ্রিদ 0। নিউ ক্যাম্পে এল ক্লাসিকো জিতে ইতিহাস গড়া লা লিগা শিরোপা উদযাপনের পরে এই হচ্ছে বার্সেলোনার ছবি। আপনাকে ফিরিয়ে নিয়ে যাই এই মৌসুমের লা লিগার প্রথম এল ক্লাসিকোতে, যখন বার্সেলোনা হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে, আর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে করেছিল তাদের উদযাপনটা নেভার সেলিব্রেট আর্লি অর টু আর্লি। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, ঠিক সেই এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে চ্যাম্পিয়ন হতে দেখেছে এবং 2-0 গোলের জয়টা বার্সেলোনার জন্য ব্যবধানটা আরও বড় হতে পারত। বার্সেলোনার এই উদযাপনের আবহ আরও বেশি বাড়তেই পারত, কিন্তু এই নিউ ক্যাম্পে, যে নিউ ক্যাম্পটা তাদের এই বছর এই মৌসুম দুর্গ হয়ে দাঁড়ালো, সেই জায়গাতেই বার্সেলোনা তাদের স্ট্রেংথসটা দেখালো আর রিয়াল মাদ্রিদ তাতে দর্শক হয়ে থাকলো। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। রিয়াল হয়তো দর্শক হয়ে থাকারও সুযোগ পায় নাই, কারণ রিয়াল মাদ্রিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উদযাপন দেখার কথাও তাদের ছিল না, তারা দেখেও নাই। এবং বার্সেলোনার এই জয়টার পেছনে সম্ভবত একজনের অবদান সবচেয়ে বেশি, তার নাম বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ম্যাচের দিনের ঘটনা তো ঘটনাই, সেটা জীবনের গল্প, জীবনের ঘটনা। আজীবন মনে রাখবেন হান্সি ফ্লিক আর বার্সেলোনা সমর্থকেরা। কিন্তু তাছাড়াও এই হান্সি ফ্লিক দুটো মৌসুমে বার্সেলোনাকে যেভাবে লা লিগা শিরোপা জেতালেন পরপর 2 বার, এবং রিয়াল মাদ্রিদ যাদেরকে বলা হচ্ছিল ফেভারিট লা লিগা জেতার ক্ষেত্রে, তাদেরকে টপকে এরপরে হান্সি ফ্লিক বার্সেলোনার কোনো ফুটবলার না হলেও মাত্র 2 বছরেই বার্সেলোনার কোচদের কিংবদন্তিদের তালিকায় সম্ভবত ঢুকে পড়বেন। হান্সি ফ্লিকের দল এইবার লা লিগা ডমিনেট করছে এবং তারা 14 পয়েন্টে এগিয়ে থেকে লা লিগা শিরোপাটা জিতেছে। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের এর চেয়ে বেশি দূরত্ব হয়েছিল এর আগে 19 পয়েন্টের, যখন এই দু দলের কোনো একটা চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে অবশ্য রিয়াল মাদ্রিদ একটা বড় ব্যবধানে লিগ জিতেছিল বার্সেলোনার তুলনায়, কিন্তু বার্সা সেবার টপ 4-এও থাকতে পারে নাই। সেটা অবশ্য এই শতাব্দীর শুরুর দিকের ঘটনা। কিন্তু হান্সি ফ্লিক তরুণ ফুটবলারদেরকে দলে নিয়ে একই সঙ্গে অভিজ্ঞতার মিশেলে এমন একটা দল তৈরি করেছেন যার পুরোটার রূপ দেখা গেছে এই নিউ ক্যাম্পের এল ক্লাসিকোতে। হয়তো স্কোর লাইনটা শেষ পর্যন্ত তাদের মন মতো হয় নাই, আরো বড় ব্যবধানে বার্সেলোনা জিততে পারতো, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল লা লিগাটা সিকিউর করা, রিয়াল মাদ্রিদকে হারিয়ে সিকিউর করা। এবং যে ধারাটা বার্সেলোনার বাকি কোচরা এতদিন ধরে মেইনটেইন করে আসছিলেন, সেটাই আরো দুধাপ এগিয়ে নিয়ে গেছেন বার্সেলোনা কোচ 29তম লা লিগা শিরোপাটা জিতে। গত 10 বছরে রিয়াল মাদ্রিদের তুলনায় স্প্যানিশ লা লিগাতে একক ডমিনেশন বার্সেলোনার। মাঝে একবার আতলেতিকো মাদ্রিদ জিতেছিল এবং তারপর থেকে রিয়াল নয় বার্সা, রিয়াল নয় বার্সা, এইরকম একটা ধারা লা লিগাতে চলছিল। এই জায়গায় দেখুন পরপর 2 বার বার্সেলোনার লা লিগা শিরোপা জয়। স্পেনে আরও একবার তাদের একক আধিপত্য বিস্তারের কথাই আমাদেরকে বলছে। কোন রিয়াল মাদ্রিদকে তারা হারালো, এটাও একটু মনে করা দরকার। হান্সি ফ্লিকের কাছে এমন কোনো ট্রান্সফার মানি ছিল না, বার্সেলোনা সেটা আপনাকে প্রোভাইড করতে পারবে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ গত 2 মৌসুমে যেসব প্লেয়ার দলে ভিড়িয়েছে, ধরুন 2024 সালে হান্সি ফ্লিক যখন বার্সেলোনার কোচ হয়ে এলেন, তার আগে জাভি হার্নান্দেজকে দ্বিতীয় দফায় স্যাক করা হলো এবং তারপর হান্সি ফ্লিক এই দলের দায়িত্ব নেন। রিয়াল মাদ্রিদ তখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, রিয়াল মাদ্রিদ তখন লা লিগা জিতেছে। ওইবার রিয়াল মাদ্রিদ দলে নিয়েছে কিলিয়ান এমবাপেকে। এরপরে হান্সি ফ্লিক আসলেন বার্সেলোনার কোচ হয়ে। ওই রিয়াল মাদ্রিদকে তিনি 2 বারই দ্বিতীয় স্থানে ছেলে দিয়ে বার্সেলোনাকে জিতিয়েছেন লা লিগার শিরোপাটা। এবং এই ডমিনেশনের পেছনে বার্সেলোনার এই গেমস আর নাম্বারস উইন পার্সেন্টেজ তার পক্ষে কথা বলবে। সব মিলে 53 ম্যাচে বার্সেলোনা জিতেছে 42টা। এই 79% যে উইন রেশিও, এর চেয়ে বেটার রেশিও আছে ইউরোপের টপ 5 লিগে মোটে একটা দলের, বায়ার্ন মিউনিখের, তাও 82%। হ্যাঁ, কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বাদ পড়া, চ্যাম্পিয়ন্স লিগেই আতলেতিকোর কাছে আবারও হারা, এইটা বার্সেলোনার মনে ক্ষতর জন্ম দিয়েছে। কিন্তু হান্সি ফ্লিক তার একেবারে ব্রেড অ্যান্ড বাটার যেটা, সেই লা লিগাটা নিশ্চিত করেছেন এবং এমন স্টাইলে
তার দল খেলেছে, যেটা স্পেনের বাকি দলের চেয়ে 20 স্তর এগিয়ে বার্সেলোনা। তাই স্পেনের সেরা দল, এটা এক কথায় সবাই স্বীকার করে নেবেন। আর এই জায়গায় 100% হোম উইন, এইটা বার্সেলোনার জন্য আরও সিগনিফিকেন্ট। পুরোটা মৌসুম জুড়ে বার্সেলোনা তাদের ন্যু ক্যাম্পে খেলার সুযোগ পায় নাই, কারণ ন্যু ক্যাম্প সিজনের মাঝ পথে গিয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছে। এখনও পুরোপুরি প্রস্তুত হয় নাই, পরের সিজনে গিয়ে সেটা হবে। কিন্তু এই 100% হোম উইনের ভেতরে একটা সিগনিফিকেন্ট নাম্বার তারা খেলেছে নিউ ক্যাম্পে, এবং সেটাই বার্সেলোনাকে যথেষ্ট সাহায্য করেছে। আর এর পরের গল্পটা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের আসল ফারাকের গল্প। যখন হানজি ফ্লিক এই ম্যাচ শেষে তার আবেগের কথা আমাদেরকে জানালেন, যেটা আপনি এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন, এল ক্লাসিকোর আগেই আপনি সেটা জেনেছেন, তার ভেতরেই বার্সেলোনার এই সাফল্যের রহস্যটা সম্ভবত লুকিয়ে আছে। তার মা তাকে সকালে ফোন দিয়ে জানিয়েছিলেন তার বাবা আর নেই। সকালে মা ফোন দিয়ে জানিয়েছে বাবা আর নেই। ভেবেছিলাম লুকিয়ে ফেলি, কাউকে কিছু না বলি, কি বলবো। পরে ভাবলাম এটাও তো পরিবার, আমি বলতেই চাই, তাই জানালাম। ওদের রিয়াকশন আমি কখনো ভুলবো না, ওরা পরিবারের মতোই। আমি এই পরিবার নিয়ে খুবই খুশি। একজন ফুটবল কোচ যিনি তার বাবাকে হারিয়েছেন সকালবেলায়, সেই খবর জেনে তিনি আবার ওই ডাগ আউটে দাঁড়িয়েছেন। তার বাবার সম্মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতাও পালন করেছে। এরপরে যখন বার্সেলোনা টাইটেলটা সিকিউর হলো, নিশ্চিত হলো, তারপরে সবাই মিলে ওই হানজি ফ্লিককে কেন্দ্র করেই তাদের উদযাপনটা করেছে। এই যে বার্সেলোনার একটা ফ্যামিলির কথা বলা হচ্ছে, বার্সেলোনার প্লেয়ারদের সঙ্গে হানজি ফ্লিকের যে সম্পর্ক, এইটাই রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার দূরত্ব, এবং এইটাই বার্সেলোনার মাহাত্ম্য। বার্সেলোনার কোচ হানজি ফ্লিককে আপনি অনেকভাবে এই সিজন জুড়ে দেখেছেন। কখনো হয়তো দেখেছেন রাফিনিয়া তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, কখনো হয়তো আপনি দেখেছেন যে একেবারে তরুণ ফুটবলার একাডেমি থেকে যাকে তুলে আনা হয়েছে, তিনি আসলে কোন সিটে বসবেন, একটা সিটের ওপরে পাড়া দিয়ে তিনি যে গেলেন, সেটা হানজি ফ্লিক বোঝার পরেও তার দিকে তাকিয়ে হেসে দিলেন। এই সব ছোট ছোট ঘটনাই হানজি ফ্লিকের সঙ্গে তার প্লেয়ারদের সম্পর্কের কথা বলে দিচ্ছে। এবং যখন আপনি একটা ফ্যামিলি, পুরো ব্যাপারটাকে আপনি একটা ফ্যামিলি হিসেবে ডিল করেন, তখন আপনার কপালে জয় ভিন্ন আর কিছু লেখা থাকে না। এবং বার্সেলোনার ক্ষেত্রে সেটাই দিন শেষে সত্যি হয়েছে। এই জায়গাতেই আমাদের পয়েন্ট নাম্বার 2। রিয়াল মাদ্রিদের হলো কি, বার্সেলোনা যখন লা লিগা শিরোপাটা জিতেছে, তখন খুব স্বাভাবিকভাবে বার্সেলোনার পত্রিকাগুলো বা বার্সেলোনা ছাড়াও নিউট্রাল পত্রিকাগুলো স্পেনের, তারা বার্সেলোনার প্রশংসা করেছে। যেমন দিয়ারিও আসের কথা ধরতে পারেন, তারা বলছে ইতিহাস গড়া হয়েছে এখানে, মুন্দো দেপোর্তিভো স্যালুট জানাচ্ছে বার্সেলোনাকে। দিয়ারিও স্পোর্ট বলছে ক্যাম্পিওনেস ফিয়েস্তা হিস্টোরিকা। এটা আপনি মোটামুটি বাংলা ইংলিশ করে একটা কিছু বুঝতেই পারবেন। কিন্তু ইন্টারেস্টিংলি মার্কা, যেটা মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম এবং যারা রিয়াল মাদ্রিদ ঘেঁষা, তারা রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করছে। প্রচ্ছদে তাদের বার্সেলোনার ওই ছবিটাই, হানজি ফ্লিক সবার ওপরে অবস্থান করছেন, সেখানে তারা বলেছে যে বার্সেলোনা একটা শিরোপা উদযাপন করছে রীতিমতো কোনো অপোনেন্ট ছাড়া, কোনো রকম কোনো প্রতিপক্ষ ছাড়া। কারণ রিয়াল মাদ্রিদ আসলে মাঠে ছিলই না, ছিল হয়তো কেবলমাত্র থাকতে হয় দেখে রিয়াল মাদ্রিদ সেই জায়গায় সম্ভবত ছিল। এই ছাড়া রিয়াল মাদ্রিদকে আপনি পুরো ম্যাচ জুড়ে খুঁজেই পান নাই। এবং ইন্টারেস্টিংলি এই মার্কাই রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমালোচক হিসেবে আজকে দেখা দিয়েছে। তারা ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট তুলে ধরেছে। তাদের যে আজকের রিপোর্ট, সেখানে তারা একটা কথা বারবার ব্যবহার করছে, তারা বলছে ইটস নট সিরিয়াস, মানে ইংরেজি করলে যা দাঁড়ায় ইটস নট সিরিয়াস দিয়ে তারা 11টা কারণ দেখিয়েছে যেটা রিয়াল মাদ্রিদের এই গোটা সিজনটা ডিফাইন করে। প্রথম কারণ তারা বলছে 2 রাউন্ড বাকি থাকতে 14 পয়েন্টে পিছিয়ে রিয়াল, ইটস নট সিরিয়াস। এরপর তারা আবার বলছে এমবাপে কয়েক সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছে এবং এই লা লিগা ম্যাচে, যেটা এল ক্লাসিকোর ম্যাচ, সেখানে তাকে খুঁজে পাওয়া যায় নাই, ইটস নট সিরিয়াস। তারা প্রতিবার একটা করে কারণ বলছে, তারা প্রতিবার তার সঙ্গে জুড়ে দিচ্ছে ইটস নট সিরিয়াস। তারপর তারা বলছে 119 ইনজুরি, যেটা রিয়াল মাদ্রিদকে এই সিজন জুড়ে ভুগিয়েছে। তারা বলছে ভিনিসিয়াস 2 মাসে একটা প্রজেক্ট ছুঁড়ে ফেলেছে কারণ কোচকে তার পছন্দ না। তারপর তারা আবার বলেছে ইটস নট সিরিয়াস। তারপর তারা বলছে ক্লাব আবার এটা মেনেও নিয়েছে। মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ভিনিসিয়াস হয়তো প্রজেক্টটা ছুঁড়ে ফেলেছেন, কিন্তু ক্লাব আবার সেটা মেনে নেয় কি করে? মার্কা এই জায়গায় দুষছে পুরোপুরি ভিনিসিয়াস জুনিয়রকে। তারা এমনকি এই কথাও বলেছে ডেস্ট্রয় দ্য প্রজেক্ট, মানে ইংরেজি করলে যা দাঁড়ায়, এইরকম কড়া শব্দ তারা ব্যবহার করেছে ভিনিসিয়াসকে বোঝাতে গিয়ে। তারপর তারা আরও বলছে যে সেবায়োস কোচের অফিসে গিয়ে কথা বলতে যায়, এরপর 6 সপ্তাহ ধরে সে দলেই থাকে না। ফুটবলাররা লকার রুমে মারামারি করছে, ইটস নট সিরিয়াস।
এখানে একটা কথা বোধহয় মার্কা বলতে ভুলে গেছে যে ফুটবলারদের ভেতরে মারামারি হয়। ফাইট ক্লাবের কথা যদি আপনি জানেন যে ফাইট ক্লাবের নিয়ম কি, যে ফাইট ক্লাব নিয়ে আপনি কোনো আলোচনা করবেন না। ফুটবলারদের ভেতরে এই ধরনের ঘটনা হয়, আপনি আপনার কলিগের সঙ্গে অনেক সময় বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ঘটনা বাইরে বের হওয়ার কথা নয়, বাইরে বেরিয়েছে সেটাও আপনি মেনে নেন। এইসব ঘটনা কখনো কখনো বাইরে বেরিয়ে যায়, কিন্তু একই জুটির ভেতরে মানে যে দুজন বিবাদমান পক্ষ তাদের ভেতরে পরদিন আবার একইভাবে কি করে লড়াই হয়। মানে ভালভার্দে আর শুয়েমেরির যদি ওই কথা কাটাকাটি যেটা মারামারির পর্যায়ে চলে গেছে সেটা তো একদিন হলো, পরদিন গিয়ে যখন আবার একই ঘটনার অবতারণা করে তখন তার ভেতরে সিরিয়াস প্রবলেম আছে। যদিও মার্কা এটাকে সার্কাস্টিকলি বলছে ইটস নট সিরিয়াস অ্যাট অল। এরপরে তারা বলছে আরবেলোয়া বলে ফুটবলারদের নিয়ে সে গর্বিত। এই কথা বারবার আলভারো আরবেলোয়া বলে গেছেন যে তিনি ফুটবলারদেরকে নিয়ে গর্বিত। ম্যাচ হারের পরেও তিনি বলেছেন এটা মার্কা পছন্দ করছে না। তারা বলছে রিয়াল মাদ্রিদ শুধু চ্যাম্পিয়ন্স লিগের উপর নির্ভর করে প্রতিবার, তারা লা লিগাটাকে সিরিয়াসলি নেয় না। ওই 10 বছরের ফিরিস্তি সেখানেও তার প্রমাণ আছে। ফুটবলাররা মোটে 4 ম্যাচ খেলার সুযোগ পায়। তারপর তারা বলছে ক্যাম্প নিউয়ের ম্যাচটাও সমস্যা না, এমন অনেক আছে। মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ক্যাম্প নৌতে আপনি এল ক্লাসিকো হেরেছেন, এইটাও রিয়াল মাদ্রিদের জন্য সমস্যার কারণ না, কারণ এইটা হচ্ছে বার্সেলোনা যারা চ্যাম্পিয়ন তাদের সঙ্গে হেরেছেন। কিন্তু সমস্যা তো আসলে আগে আপনি ঘটিয়ে এসেছেন, যার ধারাবাহিকতায় আপনি বার্সার কাছে হেরেছেন। রিয়াল মাদ্রিদের খুব দ্রুতই একটা সমাধান খুঁজতে হবে, তাদের নতুন কোচের প্রয়োজন। এই ভিনিসিয়াস, এই কিলিয়ান এমবাপেদেরকে একসঙ্গে যিনি গাঁথতে পারবেন এরকম একজনকে প্রয়োজন। সেই পথে ফ্লোরেন্তিনো পেরেজ কতখানি আছেন সেটা ধোঁয়াশা থেকে গেল, কিন্তু পরপর 2 বার সিজনের শুরুতে বেশিরভাগ লোকের মতে ফেভারিট হওয়ার পরেও রিয়াল মাদ্রিদের এই ধরনের ভরাডুবি মাদ্রিদের জন্য, রিয়াল মাদ্রিদের জন্য আসলেই আশঙ্কার। এবং স্পেশালি ওই এমবাপে ভিনিসিয়াস ইস্যুগুলো বারবার আপনি যদি রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন আপনাকে পোক করার কথা। আর এরপরে সিজনের এমন একটা পর্যায়ে আপনি আছেন যেখানে আপনার কাছে রিয়াল মাদ্রিদ ফ্যান হলে আপনার মনে হবে ইটস আ লং সিজন। মানে ইউজুয়ালি আমরা এই কথাটা কার সাথে বলি, চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউ এর সঙ্গে অ্যাসোসিয়েট করে বলা হয় না যে 90 মিনিটস সান্তিয়াগো বার্নাবিউ ইজ আ লং টাইম। কিন্তু এখন এমন দাঁড়িয়েছে যে রিয়াল মাদ্রিদের জন্য এই সিজনটাই হয়ে গেছে অনেক লম্বা, যেন শেষ করলেই তারা বাঁচে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 3-তে। অবশ্যই প্রিমিয়ার লিগ, দ্য ডিফাইনিং মোমেন্ট। ইজ দিস দ্য ডিফাইনিং মোমেন্ট? এইটাই কি প্রিমিয়ার লিগের 2025-26 মৌসুমটা ডিসাইড করে দিচ্ছে কিনা? ভিএআর সেই জায়গায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ফলে আর্সেনাল পয়েন্ট খোয়ায়নি, তারা 1-0 গোলে জিতেছে। এই নাটক সম্পর্কে আপনি জানেন 95 মিনিটের পরে গিয়ে ভিএআর কোন সিদ্ধান্ত দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে ডেভিড রায়াকে যে ফাউল করা হয়েছে, এই জায়গায় আবার যে ফাউল করেছে তার আগে অন্য ফুটবলারকে ফাউল, মানে এখানে এতগুলো ঘটনা ঘটেছে এটা বুঝিয়ে বলা খুব কঠিন। মানে এই ছবির কয়েকটা অ্যাঙ্গেল যদি আপনি দেখেন, যিনি ফাউল করছেন তিনিও আসলে ফাউলের শিকার। যদিও দিন শেষে আমার কাছে মনে হয়েছে বা আমার ধারণা অনেকের কাছে মনে হয়েছে যে এটা শতভাগ ঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা সম্ভবত প্রিমিয়ার লিগের এই সমৃদ্ধ ইতিহাসে ভিএআর কি করে একটা সিজন ডিফাইন করে দিতে পারে এরকম একটা মুহূর্ত দেখলাম। মানে একটা সময় তো গোল লাইন টেকনোলজি প্রিমিয়ার লিগে ছিল না, এবং আসার পরে আমরা জানি যে লিভারপুল আর ম্যানচেস্টার সিটির একটা প্রিমিয়ার লিগ টাইটেল রেস দিন শেষে ডিসাইড হয়েছিল পয়েন্ট সামথিং মিলিমিটার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, গোল লাইন ক্লিয়ারেন্সে, যেটা গোল লাইন টেকনোলজির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। ওই পয়েন্টটাই শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যান সিটিকে চ্যাম্পিয়ন করেছিল। ঠিক একই রকম ঘটনা সম্ভবত আমরা ভিএআর এর ক্ষেত্রে দেখলাম। ভিএআর এর অবতারণা ঘটার পরে এই প্রথম ভিএআর একটা সিজনে এত ইম্পর্টেন্ট রোল প্লে করলো, যেখানে আর্সেনাল যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায় এই মুহূর্তটা আলাদা করে লোকে মনে রাখবেন। মানে প্রিমিয়ার লিগ বা ইংলিশ ফুটবলের ইতিহাসে তো অনেক ঘটনা ঘটেছে, সেই আগুয়েরো মোমেন্ট থেকে শুরু করে সেই 89-90 আর্সেনাল লিভারপুলের টাইটেল রেস, এইগুলোর সঙ্গে এই মোমেন্টটা ঢুকে যেতে পারে। যদিও এটা লাস্ট ডেতে না, কিন্তু এইরকম একটা ঘটনাই এই আর্সেনাল এবং ওয়েস্ট হ্যামের ম্যাচে ঘটেছে, যেটা ওয়েস্ট হ্যামকে রেলিগেশনের সংখ্যায় খুব ভালো মতো, মানে সংখ্যা তো তারা ছিলই, এখন তারা রেলিগেটেড হয়ে যাওয়ার পথেই আছে। মানে একটা দল একই ম্যাচে একই ঘটনার কারণে চ্যাম্পিয়ন হতে পারে, একটা দলের সিজন শেষ হয়ে যেতে পারে, তারা নেমে যেতে পারে সেকেন্ড রাউন্ডে। আর্সেনালের এই কৃতিত্বটা, মানে এই জয় কৃতিত্ব সবচেয়ে বেশি কার? সম্ভবত ডেভিড রায়ার। মানে ডেভিড রায়ার ওই ঘটনা তো একটা আছেই, কিন্তু এই ছাড়া তিনি ম্যাচে যে একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সেভ করলেন, ওইটাই আর্সেনালকে ম্যাচে টিকিয়ে রেখেছিল।
নইলে এই ম্যাচ থেকে আর্সেনালের বোধহয় বের হওয়ার আর কোনো উপায় সম্ভবত ছিল না। এবং ডেভিড রায়ার রেকর্ডটা এই সিজনে দুর্দান্ত। তিনি 49 ম্যাচে সব মিলে 27টা ক্লিনশিট রাখলেন এই নিয়ে। আর যদি আপনি গোলস পার ম্যাচের মানে হিসাব করেন, মানে গোলকিপার দেখে যেটা হয় যে আপনি একটা ম্যাচে গড়ে কতগুলো গোল খেয়েছেন, মিনিমাম 100 ম্যাচ খেলেছেন, গোলবারের নিচে প্রিমিয়ার লিগে ছিলেন, এই রকম গোলকিপারদের ভেতরে যে এলিট লিস্টে এখন ডেভিড রায় ঢুকে গেছেন সেটা আসলেই ঈর্ষণীয় অনেকের জন্য। যেমন পিটার চেক, তার 0.72 হচ্ছে তার ওই গড়টা। এডউইন ফন্ডারসার তার 0.76, এডারসন 0.78 আর ডেভিড রায়া 0.79। আগের তিনজন গোলকিপার সবাই প্রিমিয়ার লিগ উইনার। এই জায়গায় ডেভিড রায়া যদি থাকতে পারেন আর্সেনাল সবচেয়ে খুশি হবে। এবং আর্সেনাল যদি এইবার লিগটা যেতে, প্রিমিয়ার লিগ যেতে, তাহলে তাদের একজন ফুটবলারকে যদি আলাদা করে পুরস্কৃত করা হয়, সম্ভবত সেই ফুটবলার বা প্লেয়ার অফ দ্য সিজন হতে পারেন ডেভিড রায়া। এখনো অবশ্য প্রিমিয়ার লিগের খেল খতম না, কারণ এখনো তো অনেক কিছু বাকি আছে। আর্সেনাল পরে দুটো ম্যাচ জিতে গেলে দে আর দ্য চ্যাম্পিয়ন্স। বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তাদের ম্যাচ বাকি রয়েছে, একটা হোম আর একটা অ্যাওয়ে। আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি, তাদের মাঝখানে একটা এফএ কাপের ফাইনাল খেলতে হবে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাদের একটা ম্যাচ রয়েছে, বোর্নমাউথের সঙ্গে ম্যাচ আছে অ্যাস্টন ভিলার বিপক্ষে একেবারে শেষ দিনের ম্যাচটা। তার মানে মীমাংসা এখন অনেকভাবে হতে পারে, কিন্তু এই ঝান্ডা এখন আর্সেনালের কাছে। যেমন ধরুন এইখানে যখন চেলসির সঙ্গে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে, তার আগে পরে অনেক কিছু ঘুরে যেতে পারে ম্যান সিটির জন্য। আর আর্সেনালকে খেলতে হবে এই সিজন শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাদের আপাতত কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তারা শুধুমাত্র প্রিমিয়ার লিগে ফোকাস করতে পারে। ম্যান সিটির জন্য অবশ্য এফএ কাপের ব্যাপারটা এখনো রয়ে গেছে। সিটি এর আগের রাতে জিতে চাপটা দিয়ে রেখেছিল আর্সেনালের দিকে, আর্সেনাল সেটা সামহাউ ওভারকাম করে গেছে, সেটাই আর্সেনালের কৃতিত্ব। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 4-এ, বিশ্বকাপের ক্ষণগণনা। নেইমার আজ সকালেও গোল করেছেন এবং বিশ্বকাপে ব্রাজিল তাদের দল ঘোষণা করবে, মানে কার্লো আনচেলত্তি দল ঘোষণা করবেন এই 18 তারিখ, সেটাই কথাবার্তা। এখন নেইমার এমন এক চাপে কার্লো আনচেলত্তিকে ফেলে দিচ্ছেন, স্পেশালি ব্রাজিলের অনেকগুলো ফুটবলার ইনজুর্ড হওয়ার পরে, মানে রদ্রিগো এস্তেভাওরা ইনজুরিতে পড়ার পরে, যেটা কার্লো আনচেলত্তিকে বাধ্য করতে পারে নেইমারকে দলে ডাকতে। মানে মার্চ মাসে নেইমারের ইনজুরির যে ফিরিস্তি ছিল, যে অবস্থা ছিল, এখনও তার খুব উন্নতি হয়েছে তা না। তিনি সান্তোসের হয়ে অবশ্যই একটা ম্যাচ জেতার সুযোগ পেয়েছেন। গত 7 ম্যাচে সান্তোস কোনো ম্যাচ জিততে পারে নাই, ফাইনালি তারা 7 ম্যাচ পরে জিততে পেরেছে এবং সেইখানে নেইমারের গোল আছে, নেইমারের অবদান আছে। নেইমার যদিও পুরো ম্যাচ খেলেন নাই, তিনি সেকেন্ড হাফে বদলি হয়ে মাঠ ছেড়েছিলেন বারবোসার জায়গায়। তো সেই নেইমার শেষ 17 ম্যাচে তার 11 গোল 4টা অ্যাসিস্ট, মানে গোল আর অ্যাসিস্ট তার ম্যাচে থাকছেই। মোটামুটি আপনি যদি প্রতি 100 মিনিট হিসাব করেন, তার একটা গোল অথবা অ্যাসিস্ট আপনি কিছু না কিছু একটা খুঁজে পাবেন। তো এই সমৃদ্ধ রেকর্ড নিয়ে কার্লো আনচেলত্তিকে তার মুডটা চেঞ্জ করবেন, কারণ মার্চ মাস পর্যন্ত তার যে কথাবার্তা তাতে মনে হচ্ছিল না তিনি নেইমারকে দলে নেবেন। এবং ব্রাজিলের যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে, তার ভেতরে সবচেয়ে বড় প্রশ্ন ওই একটাই, নেইমার কি থাকছেন, নেইমার কি থাকছেন না। এই প্রশ্নের জবাব খোঁজার আগে আরও দুটো ম্যাচ সান্তোসের রয়েছে, সেগুলো হয়তো প্রভাব রাখতে পারে, কিন্তু আপাতত নিজের পয়েন্টটা মেক করে যাচ্ছেন সান্তোসের নেইমার। যদিও এখান থেকে আমার মনে হয় তবুও নেইমারের জন্য বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়া বেজায় কঠিন, যদি কার্লো আনচেলত্তি তার মত পরিবর্তন না করেন। অন্য পাশে লিওনেল স্কালোনি অবশ্য তার একটা দল ঘোষণা করে দিয়েছেন, যেটা 55 সদস্যের, মানে মোটামুটি আপনি আর্জেন্টিনা যাদেরকে চেনেন তারা সবাই সেখানে আছেন, ইনজুর্ড ফুটবলাররা বাদ দিয়ে। মানে গোলকিপারে তিনি ডেকেছেন 6 জন, সেখানে এমিলিয়ানো মার্তিনেজ, রুলি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলত্রান, এই সবাই আছেন। যেটার ভিতরে সারপ্রাইজ প্যাকেজে বেলত্রান, রিভার প্লেটের ইয়াং গোলকিপার, তিনি হয়তো থাকবেন না, কিন্তু এই প্রাইমারি বা প্রিলিমিনারি স্কোয়াডে থাকা তার জন্য একটা অ্যাচিভমেন্টের মতোই। সম্ভবত এমি মার্তিনেজ, রুই এবং মুসো, এই 3 জন থাকছেন। এই 3 জনই থাকার কথা। স্পেশালি মুসো আতলেতিকোর হয়ে এই সিজনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন, তার না থাকার কোনো কারণ আসলে দেখা যাচ্ছে না। আর রুই তো সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে অনেকদিন ধরেই আছেন। গোলকিপার নিয়ে আমরা অন্য দিকে সরিয়ে রেখে ডিফেন্ডারের দিকে যাই। ডিফেন্ডারে আমাদের কাছে কি আছে, এই নামগুলোই আসলে বেশ অবাক করা। যেমন অগস্তিন গিয়াই, পালমেইরাসের ডিফেন্ডারকে লিওনেল স্কালোনি দলে রেখেছেন, এটা অনেকের কাছে চমকের মতো। মন্তিয়াল, মোলিনা, উনারা বোধহয় আরও একবার থাকছেন। মন্তিয়াল অবশ্য আগের মতো নাই, তিনি এখন আর্জেন্টিনায় ফিরে গেছেন, কিন্তু মোলিনা আবার ফর্মে ফিরেছেন। তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে দুজনই হয়তো থাকবেন, কারণ এরা ফুল ব্যাকের সাপোর্টটা আপনাকে দেবে। এরপরে বেশ কিছু নতুন নাম আছে, যেমন কেভিন ম্যাকঅ্যালিস্টার হয়তো নতুন নাম নয়, কিন্তু তাকে রাখার জন্যই সম্ভবত রাখা হয়েছে, শেষ পর্যন্ত থাকবেন কিনা একটা প্রশ্ন।
লুকাস মার্তিনেজ, তারা ওই জায়গায় থাকতে চাইবেন, কিন্তু এই ব্যাপারগুলো 50-50। যেমন মার্কাস সেনেসি এবং লুকাস মার্তিনেজ এই দুজন সেন্টার ব্যাকে শেষ পর্যন্ত ইন করতে চাইবেন, কিন্তু খুব সহজ হবে না কাজটা। কিন্তু এই জায়গায় আর্জেন্টিনার ওই সেন্টার ব্যাকের প্রবলেমটা রয়ে গেছে। যেমন লিসান্দ্রো মার্তিনেজের ফিটনেস আপনি ইউ নেভার নো কখন কি হবে। মার্তিনেজ আর নিকোলাস ওতামেন্দি দে শুড বি দেয়ার যখন এই স্কোয়াডটাকে ছোট করে আনা হবে, কিন্তু যদি কোনো সেকেন্ড থট লিওনেল স্কালোনি দেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই দুজন একটা অ্যাডভান্টেজ পাবেন, লুকাস মার্তিনেজ কর্তা এবং মার্কাস সেনেসি। এরপরে যদি আমরা যাই ডিফেন্ডারের লিস্ট, এখানে শেষ নয়, ডিফেন্ডারের একটা লম্বা লিস্ট আছে। জার্মান পেটজেলা আগের বারও তিনি দলে ছিলেন, লিওনার্দো বালেরদি তাকে আপনি দুই জায়গায় খেলাইতে পারেন এবং ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। ক্রিশ্চিয়ান রোমেরো ইনজুরিতে আছেন বটে, কিন্তু বিশ্বকাপের আগে ফিট হয়ে যাওয়ার কথা। এরপরে যে নামগুলো আছে তার ভিতরে ফাকুন্দো মেদিনা, মার্কাস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, এই প্লেয়ারদেরকে আপনি নিয়মিত আর্জেন্টিনা দলে যাওয়া মানে দেখেন। এর ভিতরে কয়েকজন থাকেন যাওয়া আসার ভিতরে, গ্যাব্রিয়েল রোহাস এই নামটাও ধরেন চমক হিসেবে ধরতে হবে। রেসিং সান্তান্ডারের এই ফুটবলার এর আগে মার্চ নাগাদ লিওনেল স্কালোনি ভাবনায় ছিলেন এবং তাকে আরও একবার রাখা হয়েছে। এই প্লেয়ারদেরকে শেষ পর্যন্ত ওই যে স্কোয়াড 26 জনের তার ভেতরে রাখা হবে কিনা কিছু প্রশ্ন থাকবে, কিন্তু কয়েকজনকে নিয়ে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আর্জেন্টিনার ফুল ব্যাকের সমাধান কি হবে এই প্রশ্নের জবাব এখনো জানা নাই। এখন এখান থেকে কাউকে একটা টান দিয়ে লিওনেল স্কালোনি সেই কাজ করেন তিনি করতে চাইতেই পারেন, এবং স্কালোনির কাছে এটার রেকর্ড তো আছে। মানে এর আগের বিশ্বকাপে তিনি তো এমন ফুটবলারকে নিয়ে গিয়েছিলেন দলে যিনি বিশ্বকাপ শুরুর 60 দিন আগেও আর্জেন্টিনার হয়ে একটা ম্যাচ খেলেন নাই। মানে এনজো ফার্নান্দেজের কথা ধরুন, তিনি আর্জেন্টিনা জাতীয় দলে তো তার আগে নিয়মিতই ছিলেন না, বিশ্বকাপে গিয়ে তাকে আবিষ্কার করা হয়েছে, এইভাবে বলা যেতে পারে। তো ওই অভিজ্ঞতায় তিনি হয়তো এবার তার স্কোয়াডেও এমন কাউকে রাখতে পারেন যার উপরে তার ওই ভরসাটা আছে, যিনি ওয়ার্ল্ড কাপে গিয়ে মাতিয়ে দিতে পারেন। কিন্তু পরপর দুইবার এই কাজ হবে কিনা জানি না। যেমন এইখানে মিডফিল্ডারদের ভিতরে ম্যাক্সিমো পেরোনি, তাকে রাখা হয়েছে কোমোর ফুটবলার। লিয়ান্দ্রো পারেদেস আরও একবার আছেন, গিদো রদ্রিগেজকেও রাখা হয়েছে। এরপরে যারা আছেন এজিকুয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, মোর অরলেস সব আপনি কম বেশি চেনেন। যেমন এইখানে আমি জানি না শেষ পর্যন্ত এজিকুয়েল পালাসিওস থাকবেন কিনা। মানে আর্জেন্টিনা দলে তিনি থাকেন, তার অপার মেধার কথা সবাই জানেন, কিন্তু কোনো না কোনোভাবে তিনি আসলে কখনোই ক্লিক করেন না। বাকিরা সবাই আছেন, মানে রদ্রিগো দি পল ছাড়া এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, জিওভানি লো সেলসো জানুয়ারির 22 তারিখের পরে কোনো ম্যাচ খেলেন নাই, কিন্তু লিওনেল স্কালোনির পছন্দের ফুটবলার, ভাইবেন নাভার সিন্ডিকেট খুবই পছন্দের ফুটবলার, তিনি তাকে সবসময় রাখতে চান। নিকোলাস ডোমিঙ্গেজ আছেন, এমিলিয়ানো বুয়েন্দিয়া আছেন, ভ্যালেন্টিন বার্কো এই জায়গাতে আছেন। আর ডিফেন্সে একটা কথা ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে হুয়ান ফোয়েথ নাই, কারণ তিনি ইনজুর্ড এবং পুরো তার বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ইনজুরিতে, তাকে তাই রাখা যায় নাই। মিডফিল্ডারদের এই লিস্ট থেকে বাদ পড়লো আসলে কারা? ভ্যালেন্টিন বার্কো শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা এটা একটা প্রশ্ন বটে। এই লিস্টের ভেতর থেকে যারা বাদ পড়ছেন তাদের ভেতরে একজন ভ্যালেন্টিন কার্বনি, যিনি কোপা আমেরিকার স্কোয়াডে ছিলেন, কিন্তু পরে শেষ পর্যন্ত আর এইবার ইনজুরির কারণে তার এখানে থাকা হয় নাই। অনেকে হয়তো মাস্তানতুনোকে খুঁজছেন, তিনিও আছেন, রিয়াল মাদ্রিদের হয়ে মোটেই আলো কাটতে পারেন, একটা ফ্লপ মৌসুম কাটিয়েছেন। যদি ইয়াং ফুটবলের ক্ষেত্রে এই কথাটা বলা খুব একটা ঠিক না। নিকোলাস পাজ, লিওনেল মেসি, আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, জিলিয়ানো সিমিওনে, মাতিয়াস সোলে, কম বেশি সবাই আছেন, কিন্তু এখানে কয়েকটা নাম আমরা ধরে নিই যেগুলো কনফার্ম, মানে লিওনেল মেসি, নিকো পাজ, থিয়াগো আলমাদা, এরপরে আমার কাছে মনে হয় নিকো গঞ্জালেজও বিশ্বকাপে যাবেন, জুলিয়ান সিমিওনের বিশ্বকাপে যাওয়ার কথা। ফরওয়ার্ডদের ভেতরে এচেভেরি বিশ্বকাপে যাবেন না। জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে রাখা হয়েছে, কিন্তু তাকে আমার মনে হয় না ওই সাসপেনশনের কথা মাথায় রেখে তাকে শেষ পর্যন্ত রাখা হবে। সান্তিয়াগো কাস্ট্রো, বোলোনিয়ার ফুটবলার, খুব বেশি আমার জ্ঞান নাই তার ব্যাপারে, কেউ দেখে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। লাউতারো মার্তিনেজ, হোসে মানুয়েল লোপেজ, পালমেইরাসের ফুটবলার, তাকে মূলত পানিচেলির জায়গায় ডাকা হয়েছে। মানে ফ্রেঞ্চ লিগের যে ফুটবলার ইনজুরিতে পড়লেন এবং তার মৌসুম শেষ হয়ে গেল, স্ট্রাসবুর্গের ফুটবলার স্ট্রাইকার, তার জায়গায় ব্যাকআপ স্ট্রাইকারের প্ল্যানে হয়তো তিনি থাকতে পারেন। জুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদে তিনি থাকবেন, এবং মাতেও পেলেগ্রিনো পারমা কালচোর, যারা এই সেরিয়া খুব ক্লোজলি ফলো করেন অনেক বেশি, তারা বোধহয় এই দুজন ফুটবলারের কথা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। তো এই হচ্ছে মোরালেস আর্জেন্টিনার 55 জনের প্রাইমারি স্কোয়াড। এর ভেতর থেকে বেশিরভাগই বাদ পড়বে, কিন্তু আপনি একটা ধারণা নিশ্চয়ই এখান থেকে পাচ্ছেন। আমরা এখান থেকে পয়েন্ট নাম্বার 5-এ চলে যাই। পয়েন্ট নাম্বার 5-এ PSG যে চ্যাম্পিয়ন হয়ে গেছে, এই খবর কি আপনি জানেন? আগের রাতেই, মানে বার্সা যখন চ্যাম্পিয়ন হয়েছে, না এখনো চ্যাম্পিয়ন হয় নাই, খুব একটা ভয় পেন না। এখন তারা ব্রেস্টকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া তাদের অলমোস্ট ডান। ওই যে উপরে পটকা দেখতে পাচ্ছেন, 99.99% ডান, এটা লুই এনরিকেই দাবি করছেন। এবং তার কথা হচ্ছে যে
ব্রেস্টকে হারানোর পরে লসের সঙ্গে তাদের 6 পয়েন্টের একটা গ্যাপ হয়েছে। এখন লসের সঙ্গে পিএসজি একটা ম্যাচও বাকি আছে, কিন্তু সেখানেও যদি ব্যবধান করা হয় তবুও যে 15 গোল ব্যবধান, এরপরে আর পিএসজিকে টপকে যাওয়া কারো পক্ষে হয়তো সম্ভব নয়। তার মানে পিএসজি আরও একবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, মোটেই সারপ্রাইজ হন নাই আমি শিওর। কিন্তু এটা তো জানেনই, সেরিয়াটা ডান অ্যান্ড ডাস্টেড। ইন্টার মিলান 1 নম্বরে, 2 নম্বরে নাপোলির আজকের রাতে ম্যাচ আছে। ইউভেন্টাস, এসি মিলান, রোমা, কোমো, এই ব্যাপারটা খুব জমে গেছে। কোমো যেমন প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবল সিকিউর করেছে, অ্যাটলিস্ট কনফারেন্স লিগে তাদেরকে আপনি দেখতে পাবেন, আর বাকি পয়েন্টগুলোতে একেবারে গায়ে গা লাগা। এই হচ্ছে তাদের রিমেইনিং ফিক্সচার্স, যেখানে ইউভেন্টাস ফিওরেন্তিনার সঙ্গে খেলবে, তোরিনোর সঙ্গে খেলবে, মানে একটা ডার্বি দিয়ে তাদের সিজন শেষ হবে। তোরিনো ডার্বি, এসি মিলানের জেনুয়া এবং কালিয়ারির সঙ্গে খেলা, রোমাও একটা ডার্বি খেলবে রোম ডার্মি লাৎসিওর সঙ্গে, এরপরে ভেরোনার বিপক্ষে ম্যাচ, কোমো, পারমা আর ক্রেমোনিসি। এই দুটা ম্যাচ কোমো জিতলে কোমো ধরে নিতে পারে বাকি ফিক্সচারের সঙ্গে কম্পেয়ার করে যে কোমো টপ 4-এও থাকতে পারে। অ্যাটলিস্ট ইউরোপা লিগ তারা আসলে টার্গেট করবেই, কিন্তু এখনও খুব ভালো মতো সম্ভব আছে তাদের জন্য, তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে। সেটা সেস্ক ফ্যাব্রিকাসের জন্য একটা বিরাট ব্যাপার হবে। এই ছিল আমার এই সপ্তাহের 5 বিশালি। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যা মিস করে গেছি, কমেন্ট সেকশন একেবারেই আপনার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.